স্টকগুলো আছে, হ্যাঁ একই রকম। আর জয়জিৎ দা, এগুলো তো সব ভুলেই গেছিলাম। তুমি আবার নতুন করে বাঁচতে শেখালে, তাই আবার এসব মনে আছে। আরে অঞ্জন যে, কখন এলে? এই তো দাদা, কিছুক্ষণ হলে এসেছি। হ্যাঁ ভালো হয়েছে। শোনো, আজ রাত্রিরে খাওয়া দাওয়াটা এ বাড়িতে করে যাবে। না না দাদা, আবার এসব কেন? শুধু 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 মানে? দাদা তো একদম ঠিক কথা বলেছে। এমনিতেই তুমি কতদিন বাদে আমাদের বাড়িতে এলে, আর তাছাড়া পামেলা তো রোজ রোজ আমাদের বাড়িতে আসে না। আচ্ছা ঠিক আছে বৌদি, সে না হয় হবে, কিন্তু এখন একটু জমিয়ে চা হবে না? অঞ্জন তো ঠিক কথাই বলেছে। মোনালি, তুমি বরং একটা কাজ করো, চায়ের সঙ্গে টাটাও বন্দোবস্ত করো। ওকে? হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। দাদা, আপনি চা খাবেন তো? না, আমি এখন আর চা খাবো না, আমাকে একটু বের হতে হবে। আচ্ছা আচ্ছা। বৌদি, আমিও তোমার সঙ্গে রান্না করে যাই, তোমার একটু হেল্পও হয়ে যাবে। না থাক, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি আমাদের বাড়িতে এসেছো, আগে তোমাদের বিয়েটা হোক, গুছিয়ে সংসার পাতা, তারপর না হয় একদিন তোমাদের বাড়িতে গিয়ে তোমার হাতে রান্না খেয়ে আসবো। কেমন? বসে এখন, আমি আসছি এক্ষুনি। তারপর অঞ্জন, তোমার ব্যবসা পত্র কেমন চলছে? আপনাদের আশীর্বাদে ভালোই চলছে দাদা। জয়জিৎ দা তো আমার কাছে ভগবান। 2000 সালে পড়াশোনায় ইতি টেনে যখন এদিক ওদিক ঘুরছি, তখন জয়জিৎ দাই আমাকে হাত ধরে পুলকারের ব্যবসায় ঢোকায়। এখন ভাবি, জয়জিৎ দা না থাকলে কোথায় যে থাকতাম, কি করতাম জানি না। তোমাদের আশীর্বাদে ভালোই চলছে দাদা। আর তাছাড়া জয়জিৎ দার আশীর্বাদী হাত যতক্ষণ আমার মাথার উপর আছে, আমি এসব নিয়ে কিছু চিন্তা করি না। দূর পাখো, কেউ কারো অন্ন জোগাতে পারে নাকি? যে যার নিজের কপালে খায়, এসব একদম ভুল ধারণা। আমরা বলি বটে যে আমরা ওর ভাগ্য করে দিলাম, বা কেউ আমার কারবারে ভাগ বসিয়ে আমার ক্ষতি করতে চাইছে। না, আসলে যা করেন ভগবান, আমরা উপলক্ষ মাত্র। দাদা একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক আছে, তোমরা বসে একসঙ্গে জমিয়ে আড্ডা মারো, আমাকে একটু বেরোতে হবে। ফিরে এসে রাত্রিরে একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে। ঠিক আছে, চলি তাহলে। সত্যি জয়জিৎ দা, তোমাকে দেখে না মাঝে মাঝে আমার খুব হিংসে হয়, জানো তো। কি সুন্দর কপাল তোমার, এমন একজন ভগবান তুল্য দাদা, একটা ছোট্ট মিষ্টি সুখের সংসার। আর আমার কপালটা দেখো, সবকিছু থাকার সত্ত্বেও যেন কিচ্ছু নেই। আমারও একটা সুখের পরিবার ছিল জানো, মা বাবা আমি, বেশ ভালোভাবেই দিন কাটত। কিন্তু 2000 সালে তখন আমি এইচএস পরীক্ষা দিচ্ছি, কিরকম যেন একটা দমকা হাওয়ায় আমাদের সংসারটা সম্পূর্ণ ভেঙে গেল জানো তো। মা বাবার ডিভোর্স হয়ে গেল, আলাদা হয়ে গেলেন ওনারা। আর আমার অবস্থাটা ঠিক তখন পিংপং বলের মতো জানো তো, কখনো মায়ের কাছে, কখনো বাবার কাছে। আমার জীবনটা একেবারে অন্ধকারে তলিয়ে গেল জয়জিৎ দা। কেন পুরনো কথা মনে করে কষ্ট পাচ্ছিস? ওসব কথা ছাড়। এখন তুই পামেলাকে বিয়ে করে একটা সুখী সংসার যাপন কর। ওকে? একদম ঠিক কথা বলেছে। তাহলে আমরা ওদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে একটু আড্ডা দিয়ে আসতে পারি। আর তাছাড়া পামেলার মতো এত মিষ্টি মেয়ে ওর ঘরে বউ হয়ে আসলে ওর ঘর সংসার এমনিতেই সুখে ভরে উঠবে। এই নাও, এই না চা। এই যে, তুমি চা খাবে না? না না, আমি চা খাই না, তুমি নাও। এটা নাও দাদা। গুড মর্নিং। এখনো ঘুমোচ্ছ?
এই ওঠো, আর কত ঘুমোবে? দূর বাবা, একটু ঘুমোতে দাও না। অনেক বেলা হয়ে গেছে, আর ঘুমোতে হবে না, ওঠো ওঠো ওঠো। আরে বাবা, আজ তো ছুটির দিন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাবো, তার নেই। একটু ঘুমোবো, একটু ঘুমোবো। কোনো কথা হবে না, তুমি এক্ষুনি উঠবে। চলো ওঠো। উঠবো না, আরে আরে উঠবো না, উঠবো না। এখনই এত শাসন, এরপর তো বিয়ের পরে মিলিটারি শাসন চালাবে। না মশাই, আপনি ভুল করছেন। আমি এখন যাবো, বিয়ের পরেও তেমনই থাকবো, বুঝলেন? বাবা, একটু আদর খাবো, একটু প্রেম করবো, তার উপায় নেই। সকালবেলা শ্যামের বাসি দাও, আর কি দাও। এই নিন আপনার ফোন। এই তুমি গল্প করো, আমি আসছি। একটু একটু বসো না, একটু বসো না। তুমি গল্প করো। তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা বলো। हेलो हेलो दादा, मैं अंतु बोल रहा हूँ। अरे अंतु, कैसे हो तुम? अच्छा हूँ दादा। तुम अभी कहाँ पे हो अंतु? दादा मैं तो कलकत्ता में ही हूँ, कल रात को बिहार से आया हूँ। तब तो कुछ दिन इधर ही रहोगे। हाँ दादा, इसीलिए मैंने आपको फोन किया था। असल में कोलकाता में तो मेरा यहाँ पे कोई जान पहचान का आदमी है नहीं, और मुझे आपका व्यवहार बहुत अच्छा लगता है दादा, इसलिए मुझे जब भी कोलकाता आने का मौका मिलता है मैं आपके साथ ही टाइम बिताने की कोशिश करता हूँ। आओ तो सही बात। तू एक काम कर अंतु, आज घर पर ही रहना, मैं तेरे पास आ रहा हूँ। हाँ 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 ठीक है दादा। জজিদা, তো দেরি করলি কেন? আর বলো না, তোমার এই পুচকে মালটার জন্য অন্য হয়ে ঘুরতে হলো, জানো? এই তল্লাটা কোথাও পেলাম না। তাই নাকি? পাম্পের পাশে যে কালুদার দোকান, ওখানে তো সব মাল পাওয়া যায়, গিয়েছিলিস ওখানে? যাইনি ভেবেছো? সে মাল তো আজ দোকানই খোলেনি। ও তাই? তাহলে কোথায় গিয়ে আনলি মালটাকে? আবার কোথায়? একেবারে সে ঠেক মল্লিক বাজার। আরে সেই জন্যই তো এত দেরি হয়ে গেল। একটু একটু জলটা দাও না গো। এই জলটা দাও তো। তো খেয়েছিস কিছু রে? খেয়েছি মানে ওই বেলার দিকে খুব খিদে পেয়ে গেছিলো, একদম 1 প্লেট বিরিয়ানি খেয়ে নিয়েছি। খুব ভালো করেছিস। তো খাবি না? 2:30-3টে বাজে, এখন খাবি না কখন খাবি? তবে যাই বলো জজিদা, তোমার গাড়িটার বয়স হয়েছে ঠিকই, কিন্তু এখনো একেবারে চাঙ্গা আছে ইঞ্জিনটা। তা তো ঠিক। এই শোন না, তোর যে গাড়িটা, সেটা ইঞ্জিন লাগিয়েছিস তো? ওই ইঞ্জিনটা ঠিকঠাক চলছে গাড়িটা? চলছে মানে? আরে দৌড়চ্ছে বলো। তাই নাকি? বলছি শোনো না, বল। অনেকদিন তোমার সাথে বসা হয়নি, চলো আজ একটু জমিয়ে দুজনে বসি। কেন রে, কি উপলক্ষে? আরে বসতে আবার কোনো উপলক্ষ লাগে না। উপলক্ষ লাগে বাবা, বিয়েটা করো তারপর বুঝবে, বউকে কৈফিয়ত দিতে উপলক্ষ লাগে। তুমি না সবসময় উল্টো পাল্টা। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির নতুন ইঞ্জিন বসানো উপলক্ষে আজকে সন্ধ্যাবেলা তোমায় পার্টি দেবো। কি রে পার্টি? চল চল চল, তাড়াতাড়ি চল। তাহলে একটা কাজ করো, তুমি অরবিন্দকে ডেকে নাও, তোমার ড্রাইভারকে, তোমার গাড়িটা নিয়ে বেরো। তার কারণ তোমার গাড়িটা তো সার্ভিসিং এর পরে একবারও টেস্ট করা হয়নি। কি বলেছিস তো? একেবারে এক কাজে দু কাজ হয়ে যাবে। তাহলে এক কাজ করি, আমি বরং অরবিন্দকে 4:30 থেকে 5টা এই সময় আসতে বলি, বুঝলি? ওকে, তার মধ্যে আমার গাড়িটাও ঠিক হয়ে যাবে, ব্যাস তখন আমরা চলে যাব। 4:30 5টা? ঠিক আছে, তুমি তাহলে ওকে ফোনটা করে দাও, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে ঠিক আছে, তুই ঘুরে ঘুরে। अंतु, अंतु। अरे दादा, आप खुद ही मेरे घर चले आए? हाँ सुन, अभी तेरा तो कोई काम नहीं है, नहीं। चलेगा मेरे साथ? हाँ दादा, कहाँ चलना है? ओ क्या है ना, मेरा एक दोस्त है, अच्छा। उनको आज मैं पार्टी दे रहा हूँ, इसलिए सोचा तुमको भी लेके चलूं। अगर तुम जाना चाहते हो तो। अरे दादा, कैसे बात कर रहे हो? यहाँ कलकत्ता में आपके सिवा मेरा कोई दोस्त है क्या? वैसे भी घर में बैठे बैठे मैं थक गया था,
आप मुझे 2 मिनट टाइम दो, मैं पापा से बात कर लेता हूँ, फिर दोनों चलते हैं। पापा से ऑफिस में बात करोगे क्या? हाँ दादा। तो एक काम कर, मेरा मोबाइल से ही फोन करना। ठीक है दादा। पहले 033 लगा लेना। ओके दादा। আরে দেখ মোবাইলের চার্জটাই চলে গেল। তোর মোবাইল থেকে অঞ্জনকে একটা ফোন করতো। কখন আসছি বলে গেছে, এখনো পর্যন্ত ব্যাটার কোনো পাত্তা নেই। দাদা করছি দাদা। যা ফ্রিকেল মাইন্ড না ইয়ার তুই। ওকে আরে কি 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 হলো? ফোন করছিস কেন? চলে এলাম তো। তুই তো আচ্ছা গজব ছেলে আছিস ইয়ার, আচ্ছা গজব ছেলে। কখন আসবি বলে গেছিস, আসার কোনো নাম নেই, আমরা অপেক্ষা করছি এখানে। জয়জিৎ শোনো না, প্লিজ রাগ করো না। শোনো, তুমি বিশ্বাস করো, আমার এক বন্ধু বাইরে থেকে এসছে, সে আমায় ফোন করেছিল দেখা করবে, তো সেই জন্য দেখা করতে গিয়ে একটু লেট হয়ে গেল। প্লিজ। তো এটা এমন কি ব্যাপার? তোর বন্ধুকেও তো সাথে আনতে পারতিস। বন্ধুকে সাথে আনতে পারতিস না? তাকে আমি বলিনি ভেবেছো? সে আবার বাবাকে ফোন করলো, বুঝলি? বাবা আবার ছেলেকে ফোন করলো, মানে সে নাটকের মানে একবারে অ্যাক্ট্রেস। সেই জন্য এসব করতে গিয়ে দেরি হয়ে গেল। প্লিজ কিছু মনে করো, প্লিজ। না সেটা নয়, এখন শোন, এখন কি করবি? চলো যাই। যাবে কোথায় সেটা তো বলো। আমরা কি বলবো? অঞ্জন পার্টি দেবে, অঞ্জন তো বলবে, অঞ্জন যেখানে নিয়ে যাবে সব সিম্পল। ওকে, তাহলে মিশন সল্ট লেক। চল ভাই, চলো। সল্ট লেক চল। Airtel number you're trying to reach is switched off. The missed call alert has been forwarded with your number. মা বাপি কখন আসবে বলো না মা। এই যে মোনালি, জিৎ এখনো ফেরেনি? না দাদা, কোন সকালে সেই বেরিয়েছে গ্যারেজে গাড়ির ইঞ্জিনের কাজ করাবার জন্য। এত রাত হয়ে গেল, এখনো ফেরার নাম নেই। ছাড়ো তো ওর কথা, তুমি তো ওকে অনেকদিন ধরে চেনো, ওর ফেরার কোনো ঠিক নেই। আর গাড়ি ঘোড়ার ব্যাপার, সময়ের তো কোনো মা বাপও নেই। তা বলছি, তুমি ওকে ফোন করেছিলে? বহুবার ফোনে ট্রাই করেছি, বারবার বলছে ফোনটা সুইচ অফ। ঠিক আছে, ও সময় মতো ফিরে আসবে। রাতও তো অনেক হলো, তনয়ের তো আবার কালকে স্কুল আছে। না তোমরা শুয়ে পড়ো। তনয় বেটা, তোমার খাওয়া হয়ে গেছে? বাহ, ভেরি গুড। তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। মোনালি, তুমি আর দেরি করো না, খাওয়া দাওয়া করে নাও। আমি চলি। হ্যাঁ দাদা, আপনি গিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে। তা নয়, এখন শুয়ে পড়া তো শোনা, কাল সকালে আবার স্কুল যেতে হবে তো।
খবর পেলেন? কি হলো, চুপ করে আছেন কেন? না, কেউ কিছু বলতে পারলো না। গ্যারেজেও গিয়েছিলাম, ওরা বললো কাল 4:30 5টার সময় ওদের গাড়ি সারানোর কাজ হয়ে গেছে, তারপর ওরা বেরিয়ে যায়। আচ্ছা, তুমি থানায় গিয়েছিলে? হ্যাঁ দাদা, কোনো খোঁজ খবর না পেয়ে একটু আগে গিয়ে আমি বাগুইহাটি থানায় একটা মিসিং ডায়েরি করে এসেছি। এটা একটা ভালো কাজ করেছো, কাজের কাজ করেছো। এগারোটা বাজে, তনয় স্কুল থেকে ফিরল। হ্যাঁ, তুমি দাঁড়াও, আমি তনয়কে নিয়ে আসছি। দাদা আপনি জয়জিৎ ওঠেনি নাকি? না মানে দেখো না, জয়জিৎটা কাল সকালে সেই যে বেরিয়েছে, রাত্রিরে বাড়ি ফেরেনি, এমনকি এখনো পর্যন্ত ওর কোনো পাত্তাই নেই। জয়জিৎ এখনো বাড়ি ফেরেনি? না। আপনি ওই জয়জিৎটার বন্ধু অঞ্জনদাকে জিজ্ঞেস করেছিলেন? না তো, কেন বলো তো, অঞ্জন কি জয়জিতের খবর জানে? না আসলে কালকে দুজনকে একসাথে দেখলাম তো, ওই গ্যারেজে ছিল, তাই ভাবলাম যদি জানবে হয়তো। দাদা কাজ করে আমি বাচ্চাদের নামাতে দেরি হয়ে যাবে, আমি আসি এখন। হ্যাঁ হ্যাঁ আসি। কি? হ্যাঁ, তার মানে কাল রাত থেকে জয়জিৎদার কোনো খবর পাওনি? হ্যাঁ হ্যাঁ, এখনো ফেরেনি? কি বলছো কি? হ্যাঁ, না 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 না, শোনো শোনো, হ্যাঁ শোনো শোনো, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না, আমি দেখছি। হ্যাঁ আমি আসছি, একটু বাদেই আসছি। রাখো রাখো রাখো। আপনার বাড়ি তো বাগুইহাটি থানা অঞ্চলে। হ্যাঁ স্যার। তা সেখানে মিসিং ডায়েরি করেছেন? হ্যাঁ স্যার, সেখানেও ডায়েরি করা হয়েছে। আসলে ওই গতকাল রাতে শেষবারের মতো আমি জয়জিৎদাকে বাড়ি পৌঁছানোর জন্যে ওই অঞ্চলে ড্রপ করি। আপনি? ও হচ্ছে আমার ভাইয়ের বিশেষ বন্ধু, আর ওর ব্যবসার সঙ্গে যুক্ত, অঞ্জন ঘোষ। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা, তাহলে অঞ্জনবাবু, আপনার বক্তব্য অনুযায়ী আপনি শেষবারের মতন জয়জিৎবাবুকে বেলেঘাটা
ওকে, তাহলে আমরা আজ আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার, নারকেলডাঙ্গা থানা। হ্যাঁ হ্যাঁ, কি একটা প্লাস্টিক ব্যাগ থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, আরে মশাই ঠিকানাটা ঠিক করে বলুন না। নারকেলডাঙ্গা খালটা তো আর একটুকুনি নয়। হ্যাঁ, তার মানে আপনার কথা মতন নারকেলডাঙ্গা খালের সেকেন্ড রেল ব্রিজ। আমরা এক্ষুনি আসছি। রাম সিং, গাড়ি বার করো। স্যার, খালের পাড়ে স্পটটা আমি ভিজিট করে এসেছি স্যার। বসুন। বলুন, কি দেখলেন? স্যার, খালের পাড়ে নীল রঙের একটা বড় পলিব্যাগের মধ্যে এক অজ্ঞাত পরিচয় যুবকের পচা গলা মৃতদেহ পাওয়া গেছে। স্যার, বডিটা আমি এনআরএস এর মর্গে পাঠিয়ে দিয়েছি পোস্টমর্টম করার জন্য। আর আমাদের ডিউটি অফিসারকে বলেছি খবরটা পাস অন করে দিতে সমস্ত থানায়। গুড। মিস্টার সেন, আপনি নিজে কেসটা হ্যান্ডেল করবেন, কেমন? থ্যাংক ইউ স্যার। আপনি আবার আসতে পারেন। স্যার, এটা আবার কার নাম্বার? হ্যালো, হ্যাঁ অঞ্জন ঘোষ কথা বলছি। হ্যাঁ, বেলেঘাটা থানা থেকে বলছি। ও হ্যাঁ স্যার, বলুন। জয়জিৎদার খবর পেলেন?
না সেরকম কিছু নয়, তবে আশ্চর্য তো, একটা জলজ্যান্ত মানুষ যাকে আমি নিজে সেদিন রাতে বাড়ি পর্যন্ত রওনা করিয়ে দিয়ে এলাম, রাতারাতি সে উধাও হয়ে গেল। দেখুন অঞ্জনবাবু, না না, আপনারা 3 দিন হয়ে গেল, আপনারা কোনো তার হদিশ দিতে পারছেন না। আপনি এত উত্তেজিত হবেন না। আরে আরে শুনুন শুনুন, জয়জিৎ দা তো একটা বাচ্চা ছেলে নয়, হ্যাঁ, যে হারিয়ে যাবে। না 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 না, এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কি আছে? আপনারা প্রশাসন কি করছেন বলুন তো? দেখুন অঞ্জনবাবু, আপনি অত উত্তেজিত হবেন না, শান্ত হন। এই যে শুনুন, আপনার বাড়ির লোক যদি এভাবে হারিয়ে যেত, আপনি শান্ত থাকতে পারতেন? না না, আমরা আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি। আসলে দেখুন, আপনারা যদি আমাদের সাথে একটু সহযোগিতা না করেন, তাহলে আমরা কিভাবে আমাদের কাজ এগিয়ে নিয়ে যাব বলুন তো? তার মানে? না 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 না, আমরা কোন ব্যাপারটায় আপনাদের সহযোগিতা করিনি বলতে পারেন? না না, আপনারা তো আমাদের সাথে যথেষ্ট সহযোগিতাই করছেন, তবে কি বলুন তো, ওই মানে ছাড়ুন, যে জন্য ফোন করেছেন সেটা বলুন আপনি। না আসলে কি হয়েছে বলুন তো, ওই নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন থেকে সকালবেলা আমাদের আরটিতে একটা খবর এসছে যে ওরা একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে। বডিটা এনআরএস হসপিটালের মর্গে রেখেছে পোস্টমর্টেমের জন্য। আপনি যদি কাইন্ডলি এসে একবার একটু আইডেন্টিফাই করে যেতেন যে ওই বডিটাই জয়জিৎ বাবুর কিনা। হোয়াট? কি বলছেন কি আপনি? জয়জিৎ দা? না না, তেমন কিছু নয়, আপনি এসে আগে বডিটা দেখে কনফার্ম করুন তো যে ওইটাই জয়জিৎ বাবুর ডেড বডি কিনা। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। ইম্পসিবল অফিসার, এটা কোনোভাবেই আমার দাদার বডি হতে পারে না। আপনি কোথা থেকে পেলেন এরকম একটা পচা গলা মৃতদেহ? আজ সকালে নারকেলডাঙ্গা খালের থেকে একটা বিভৎস পচা গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা ওই লোকাল থানা মানে নারকেলডাঙ্গা থানায় খবরটা দেয়। তারপর নারকেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে একটা বড়সড় নীল রঙের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে, আর সেই ব্যাগের চেন খুলতেই বেরিয়ে আসে ওই ভয়ঙ্কর পচা গলা মৃতদেহটি। আশ্চর্য আশ্চর্য, আপনাদের বারবার বিবরণ দেওয়া হয়েছে যে আমার দাদার পরনে যে ধরনের পোশাক ছিল, আর আপনি প্রায় নগ্ন একটা দেহ দেখিয়ে বলছেন আমার দাদার বডি শনাক্ত করতে। শুনুন, যে মানুষটাকে আমি কদিন আগে বেলেঘাটা অঞ্চলে ছেড়ে দিয়ে এলাম সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক, সেই মানুষটা কিনা একটা নারকেলডাঙ্গা থানার এলাকায় একটা পচা খালের পাশ থেকে উদ্ধার হলো সম্পূর্ণ উগ্ন অবস্থায়। বুদ্ধির তারিফ না করে পাচ্ছি। শুনুন, কোনো কিছু সম্ভাবনাই তো আমরা উড়িয়ে দিতে পারি না। শুনুন, ইউ আর এতে এত কাঁদার কি আছে? আগে তো গিয়ে দেখি যে ওটা জয়জিতের বডি কিনা। না দাদা, আমার মনটা 2 দিন ধরে সমানে কুগাইছে, আপনার ভাই নিশ্চয়ই কিছু একটা। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি নিজে গিয়ে একবার এনআরএস থেকে দেখে আসি। দাদা, আমিও যাব আপনার সাথে। তুমি কোথায় যাবে? তুমি বলো। না দাদা, আমি যাব আপনার সাথে, আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, এসো আমার সঙ্গে।
বৌদি, বৌদি চুপ করো বৌদি, কেঁদো না, চুপ করো। এখন আর কেঁদে কি হবে বলো, চুপ করো। আমাদের এত বড় সর্বনাশকে করলো বলো তো? ভগবান কখনো তার ভালো করবে না। ওর তো কোনো শত্রু ছিল বলে আমাদের জানা ছিল না। কোনোদিনও কারোর কোনো ক্ষতি করেনি, বরং পারলে সবার উপকার করেছে। তাহলে ওকে কেন এভাবে চলে যেতে হলো আমাদেরকে ছেড়ে? কেন বলো তো, কেন? আমিও তো ঠিক এটাই বুঝতে পারছি না। জয়জিৎদার মতন একটা দেবতুল্য মানুষ, যে কোনো দিন কারোর ওপর আঙুল তুলে কথা পর্যন্ত বলেনি, সেই মানুষটাকে এইভাবে নৃশংসভাবে। তুমি তো জানো জয়জিৎদা আমাকে মানুষের মতো বাঁচতে শিখিয়েছে, আর সেই জয়জিৎদাকে কিনা। বৌদি খেদো না, বৌদি খেদো না, এখন আর কেঁদে কি লাভ বলো? যে যাওয়ার সে তো চলেই গেছে। হাজার চেষ্টা করলেও আমরা আর জয়জিৎদাকে ফিরে পাবো না। কিন্তু তোমাকে তো এখন শক্ত হতে হবে, তোমার ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোমায় শক্ত হতে হবে। জয়জিৎদার সব অপূর্ণ স্বপ্নগুলোকে তোমাকেই তো পূরণ করতে হবে। এখন তুমি যদি এরকম ভেঙে পড়ো তাহলে কি করে চলবে বলো তো? শক্ত হবে, কেঁদো না। তোমরা কষ্ট পেলে যে জয়জিৎদার আত্মাও শান্তি পাবে না। আমরা কিভাবে বাঁচবো বলো তো পামেলা? আমার এই দুধের শিশুটা এখনো ভালো করে বুঝতে পারলো না যে বাবা কাকে বলে। তার আগেই আমি ওকে কি উত্তর দেবো বলো? কিভাবে মানুষ করবো আমি ওকে? বৌদি তুমি একদম চিন্তা করো না। তনয়কে আমাদের সবাইকে মিলে বড় করে তুলতে হবে। জয়জিৎদা তনয়ের মধ্যে অনেক স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নগুলোকে আমি পূরণ করবো বৌদি। তোমাদের সব দায়িত্ব এখন থেকে আমার। তুমি চিন্তা করো না বৌদি, আমি আছি তোমাদের সঙ্গে। ভগবান, যারা আমার এত বড় সর্বনাশ করেছে তাদের তুমি শাস্তি দিও ঠাকুর, তাদের তুমি শাস্তি দিও। তোমার ভগবান তাদের শাস্তি দেবে কিনা আমি জানি না বৌদি, কিন্তু আমার ভগবান তুল্য দাদাকে যারা এইভাবে নৃশংসভাবে মেরেছে তাদের আমি ছাড়ব না। তার জন্য যত দূর যেতে হয় আমি। ফুলবাগানে আমার এক দাদা আছে, সে সেখানকার যুব সংগঠনের প্রভাবশালী নেতা। তাকে দিয়ে আমি বারবার পুলিশের কাছে চাপ সৃষ্টি করাবো যাতে অপরাধীদের খুঁজে পাওয়া যায়। আচ্ছা বৌদি, কমলদা কোথায় গেছে? কমলদাকে তো দেখছি না। নারকেলডাঙ্গা থানা থেকে ফোন এসেছিল, দাদা সেখানেই গেছে। তাহলে কমলবাবু, আপনি বলছেন যে গত 4 জুলাই আপনার ভাই নিখোঁজ হয়েছে, তাই তো? এবং 5 জুলাই আপনার ভাইয়ের স্ত্রী আপনাদের লোকাল থানায় মানে বাগুইহাটি থানায় একটা মিসিং ডায়েরি করে, কি তাই তো? তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনি জানতে পারেন আপনার ভাইকে শেষবারের মতন দেখা গেছে বেলেঘাটা অঞ্চলে। যে সঙ্গে ছিল তাকে সঙ্গে নিয়ে আপনি বেলেঘাটা থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করেন, কি তাই তো? হ্যাঁ স্যার, ঠিক তাই। আমি আর আমার ভাইয়ের বন্ধু, মানে যে শেষবার আমার ভাইকে বেলেঘাটা অঞ্চলে দেখেছিল অঞ্জন, আমরা দুজনে গিয়ে বেলেঘাটা থানায় একটা মিসিং ডায়েরি করি। দেখুন কমলবাবু, আপনার ভাইয়ের পোস্টমর্টম রিপোর্টটা আমাদের কাছে এসছে এবং প্রাথমিক তদন্তের পরে আমরা জানতে পেরেছি এটা একটা মার্ডার কেস। আপনার ভাইকে গুলি করে খুন করা হয়েছে, একটি মাথা এবং একটি বুকে। মাথার গুলিটি পাওয়া গেছে, তবে খুন করার আগে কিংবা পরে অ্যাসিড জাতীয় কিছু দিয়ে আপনার ভাইয়ের মুখ এবং অন্যান্য অংশ পুড়িয়ে দেওয়া হয়। তারপরে খুন করা হয়ে গেলে আপনার ভাইয়ের বডিটি একটি
নীল পলিব্যাগের মধ্যে ভরে নিয়ে সকলের অলক্ষ্যে নারকেলডাঙ্গা খালে ফেলে দেওয়া হয়। আমি তো বুঝলাম স্যার, কিন্তু আমার ভাইকে এরকম নৃশংসভাবে মারলো কে? সেটাই তো আমার প্রশ্ন, আর সেই জন্যই তো আপনাকে এখানে ডাকা। দেখুন কমলবাবু, আমরা চাইছি যে আপনি একটা খুনের মামলা দায়ের করুন, যাতে আমরা তদন্তটা শুরু করতে পারি। আচ্ছা কমলবাবু, আপনাদের কাউকে সন্দেহ হয়? মানে আপনার ভাইয়ের কোনো বন্ধু, ধরুন ব্যবসা সংক্রান্ত কোনো গন্ডগোল, এমন কাউকে? সেটাই তো আশ্চর্যের বিষয় স্যার। আমার ভাইয়ের যে কোনো শত্রু থাকতে পারে, এটাই তো আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি। ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি স্যার, পারলে উপকার করেছে। ওই যে ওর বন্ধু অঞ্জন, ও তো আমার ভাইকে দেবতা জ্ঞানে পুজো করে। আমার ভাই তো ওকে হাতে ধরে ব্যবসায় দাঁড় করিয়েছে। তাই কাকে যে সন্দেহ করব তাই তো বুঝতে পারছি না। তবে জানেন স্যার, সেদিন না একজনের কথা শুনে আমার কেমন একটু সন্দেহ হয়েছিল। কে বলুন তো, নামটা কি তার? অরবিন্দ। জয়জিৎ এখনো বাড়ি ফেরেনি? আপনি জয়জিৎদার বন্ধু অঞ্জনদাকে জিজ্ঞেস করেছিলেন? না আসলে কালকে দুজনকে একসাথে দেখলাম তো ওই গ্যারেজে ছিল, তাই ভাবলাম যদি জানবে হয়তো। পাঁচটা থেকে আমাদের দেরি হয়ে যাবে। আমি আসি এখন। হ্যাঁ হ্যাঁ আসি। তুই জয়জিৎকে কেন খুন করলি? আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি। চালাকি করিস না, পুলিশের সঙ্গে চালাকি করতে নেই। সত্যি কথা বল, সেদিন খুন করার সময় তোর সঙ্গে আর কে কে ছিল? সত্যি বলছি স্যার, খুনের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিছু জানি না। জানিস না নাকি না জানার ভান করছিস? সত্যি কথা বলছি স্যার, আমি কিচ্ছু গোপন করছি না। গোপন তুই করছিস, তুই আমার কাছে কিচ্ছু গোপন করছিস না কি, তাই তো? হ্যাঁ তুই গোপন করছিস, তুই গোপন করছিস। সেদিন 5 জুলাই জয়জিৎ নিখোঁজ হওয়ার ঠিক পরের দিন জয়জিতের ছেলেকে স্কুল থেকে নিয়ে ফেরার সময় ওর দাদা কমল বাবুর সঙ্গে তুই সেদিন কমল বাবুকে কিছু একটা বলতে গিয়ে গোপন করে ফেলেছিলি। কি গোপন করেছিলি? কি গোপন করেছিলি বল? না স্যার, হ্যাঁ না এসব কিছু করেছিস বল। বলছিস সব বলছিস। আসলে বড়টাকে খুব সম্মান করি স্যার, বড়টাকে বলতে হবে ভেবেই জয়জিৎ যদি জানতে পারে স্যার আমি বড়টাকে বলেছি খুব রাগ করবে স্যার, সেজন্যই স্যার বলা হয়নি। কি এমন কথা, কি এমন কথা যে বড়দাকে বলতে পারিসনি? হ্যাঁ স্যার, স্যার সেদিন অনেক রাত পর্যন্ত আমরা সল্টলেকের একটা বারে বসে মদ খেয়েছিলাম স্যার। আমরা 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 মানে আমরা কে কে? বল বল কে কে বল বল। আমরা মানে স্যার আমি, জয়জিৎ দা আর ওই অঞ্জন দা স্যার। সেদিন সেখানে কি হয়েছিল সব খুলে বল আমাকে, খুলে বল। সব বলছি, সব বলছি স্যার, সব বলছি। সেদিন কি স্যার দুপুরবেলা জয়জিৎ ফোন করে স্যার আমাকে গ্যারেজে ডাকলো, বললো ওই গাড়িটা সার্ভিসিং হয়ে গেছে, একবার চালিয়ে দেখে নে। তারপরে স্যার অঞ্জন দা এলো, আমরা 3 জনে মিলে ওই সল্টলেকের বাড়ি গেলাম স্যার। অঞ্জন দা একটা গাড়ির ইঞ্জিন বসিয়েছিল, সেটার জন্য একটা পার্টি দেবে বলেছিল স্যার। হিসাবই হচ্ছিল স্যার, খুব সাধারণ আলোচনা হচ্ছিল, খুব সাধারণ আলোচনা, খুব সাধারণ আলোচনা। মানে তোরা সেদিন বারে বসে মদ্যপান করতে করতে যে আলোচনাটা করেছিলি সেটা খুব মসৃণ ছিল, তাই না? হ্যাঁ স্যার, মানে খুন করার মতো কিচ্ছু হয়নি স্যার।
হ্যাঁ আলোচনাটা একদম মসৃণ ছিল। তাহলে জয়জিৎকে তোরা খুন করলি কেন বল? বলছি না, জয়জিৎকে কে কি করে খুন করলো আমি জানি না স্যার, বলেছি আপনাকে। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া কি বল, বল কি বল? তাছাড়া ওদের তো চলতে স্যার আমি ওই কাকুর কাছে মরে ছেড়ে দিয়েছিলাম স্যার। কাকুরগাছির মোড়? এই কিরে, গাড়িটা এখানে আবার দাঁড় করালি কেন? হ্যাঁ জয়জিৎদা, তোমার নেশাটা কিন্তু খুব বেশি হয়ে গেছে। আমি যা কাজ করি, আমি অঞ্জনদাকে প্রথমে বাগুইহাটিতে ড্রপ করে দিচ্ছি, তারপরে জয়জিৎদা তোমাকে নিয়ে আমি রাজাহাটে ছেড়ে দেবো। ততক্ষণ তোমার নেশাটা একটু হালকা হয়ে যাবে। একদম বাজে কথা বলবি না, একদম বলবি না। আমি এখন একদম ঠিক আছি। আসলে কি জানিস, অনেকদিন পর মাল খেলাম তো, তাই কন্ট্রোলটা হারিয়ে ফেলেছিলাম। এখন বিন্দাস আছি, একদম ঠিক। এই তুই তোর সুবিধা মতো আমাদের দুজনকে কোথাও একটা ড্রপ করে দে তো। জয়জিৎ দা, আমি বলছি তোমার নেশা যখন আজকে কেটেই গেছে, শুধু শুধু বেচারা অরবিন্দকে রাত্রিবেলা ডিউটি করাই গেল, তোকে ছেড়ে দিই। তোর তো আবার সকালবেলা বাচ্চাদের স্কুল ডিউটি রয়েছে, তাই তো? আরে না না, শোন শোন শোন, তুই আমাদের একটা কাজ কর, তুই আমাদের এই কাকুরগাছি মোড়ে ড্রপ করে দে। আর বলছি তো আমার কোনো প্রবলেম হবে না। আবার কথা, যেটা বলছি সেটা শোন। তোমার কোনো প্রবলেম? নো প্রবলেম, কোনো প্রবলেম। তবে আর এরপরে আবার ওই ভোরবেলা যদি উঠতে না পারিস তখন আমাকে পোয়া সামলাতে হবে, বুঝেছো? বাচ্চাদের ডিউটি বলে কথা, গার্জেনদেরকে আমায় ছাড়বে? তুই একটা কাজ কর, তুই ওই কাকুরগাছির মোড়ে আমাদের ড্রপ করে দে। চল। ঠিক আছে, তোমরা যখন বলছো। হ্যাঁ। এই দাঁড়া, ট্যাক্সি ট্যাক্সি। যা সাবধানে বাড়ি চলে যা। হ্যাঁ দেখিস কাল সকালে স্কুল ডিউটিটা যেন মিস না হয়। যা। ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা করো না, তুমি যাও, আগে ট্যাক্সিটা ধরো, ট্যাক্সি ধরো, যা, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি যাও। আমি বিন্দাস আছি। তারপর জয়জিৎকে একা পেয়ে তুই ওকে খুন করলি, কি তাই তো? কি কি বলছেন কি স্যার আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? জয়জিৎ দা
জয়জিৎ আমার কাছে কি কতটা আপনি জানেন? জয়জিৎ আমার কাছে ভগবানের মতো। আমাকে চলার পথে বাঁচার মূল মন্ত্র শিখেছে জয়জিৎ। আর সেই জয়জিৎটাকে আমি আপনি আপনি এটা ভাবলেন কি করে স্যার? আমি জয়জিৎটাকে আমিও তো ভাবতে পারছি না কি এমন হলো যে তুই জয়জিৎদাকে খুন করলি। স্যার আমার মনে হচ্ছে আপনার একটা সমস্যা হচ্ছে। আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি। হয়েছে কি জানেন, আপনি আসল অপরাধীকে খুঁজে বার করতে না পেরে আমাকে শুধু শুধু আচ্ছা, আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে যাতে এটা প্রমাণিত হয় যে আমি জয়জিৎদাকে খুন করেছি? না, নেই। সেই প্রমাণের অপেক্ষায় তো আছি। তবে অরবিন্দুর কথা অনুযায়ী সেদিন রাত্রে তুই এবং জয়জিৎ শেষ পর্যন্ত একসাথেই ছিলি। হ্যাঁ ছিলাম। আমি তো এটা কখনো অস্বীকার করছি না। আমি তো প্রথম থেকে আপনাদের বারবার বলছি, ঘটনার দিন শেষ পর্যন্ত রাত্রিবেলা আমি জয়জিৎদাকে সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়েছিলাম। তারপর বেলেঘাটা অঞ্চলে জয়জিৎদাকে ড্রপ করে আমি বেরিয়ে আসি। আচ্ছা স্যার, আপনি আমায় বলুন তো, আমি যদি আপনার তালিকার সেই অপরাধীটি হই, আমি এ কথা আপনার কাছে স্বীকার করতাম? তুই তাহলে বলছিস যে তুই শেষ পর্যন্ত জয়জিৎকে বাড়ি পৌঁছে দিয়েছিলি? না, আমি কিন্তু এই কথাটা বলছি না। আমি বলছি জয়জিৎদাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমি বেলেঘাটা অঞ্চল অব্দি এগিয়ে দিয়েছিলাম। কেন? বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গেলি অথচ বাড়ি পর্যন্ত গেলি না। না, বিষয়টা ঠিক আমার কাছে পরিষ্কার হলো না। আমি ব্যাপারটা পরিষ্কার করে একটু বলি আপনাকে। ঘটনার দিন জয়জিৎদা, আমি, অরবিন্দ, আমরা সবাই একটা বারের থেকে বেরোই এবং মদ্যপান করি। জয়জিৎদা আমাদের তুলনায় একটু বেশি বেসামাল ছিল। খুব স্বাভাবিক কারণে, মানবিকতার খাতিরে আমি জয়জিৎদাকে ওই অবস্থায় একা তো ছেড়ে দিতে পারি না। তাই আমার সাথে যেটা কথা হলো সেটা হচ্ছে জয়জিৎদাকে সঙ্গে নিয়ে আমি বাড়ি যাব। তো সেই কথা মতো আমরা একসাথে যাচ্ছিলাম। কিন্তু বেলেঘাটা অঞ্চলে আসার পর জয়জিৎদা আমায় বললো যে অঞ্জন, নেশা কেটে গেছে, তুই বাড়ি যা, আমি আমার মতো করে চলে যাব। এবং স্যার সত্যি কথা বলতে আমিও দেখলাম জয়জিৎদা তখন একটু ঠিকঠাক একা চলে যেতে পারবে। তাই আমি আমার কথা মতো বাড়ি চলে এলাম। আর সত্যি কথা বলতে স্যার, আমি যদি জয়জিৎদাকে নিয়ে বাড়ি যেতাম সেদিন ওই রাতে, তাহলে কিন্তু মোনালি, কমলদা এরা দুজনকে একসাথে দেখে ব্যাপারটা বুঝে যেত। সেটা খারাপই হতো। আচ্ছা অঞ্জন, সেদিন রাত্রে বারে বসে তুই আর জয়জিৎ যে মদ্যপান করেছিলি সেটা কি কমলবাবুকে জানিয়েছিলি? ঠিকই বলেছেন, সেটা আমি কমলদাকে জানাই। তার কারণ কি জানেন? বাড়ির বড় দাদাকে যদি আমি বলি যে আপনার ছোট ভাই বেশি রাত পর্যন্ত আমার সাথে বাড়ি বসে মদ খেয়েছে, সেটা কি ঠিক হবে? আপনি বলুন। আচ্ছা ভাই, দেখুন, আপনার কথা অনুযায়ী আমি যদি অপরাধী হই, ধরে নিলাম আমি অপরাধী, তাহলে আমি পরের দিনই কমলদাকে নিয়ে ওই বেলেঘাটা থানায় মিসিং ডায়েরি করতে পারি এবং পুলিশের কাছে বারবার আবেদন করতে পারি যে আমার দাদার অপরাধীকে খুঁজে দিন। হ্যাঁ, তুই তো সেদিন গেছিলি বেলেঘাটা থানায় মিসিং ডায়েরি করতে, তুই এবং কমলবাবু। এবং আমার কাছে যা ইনফরমেশন আছে, তুই সেখানে তোর মোবাইল নাম্বারটা দিয়ে আসিস। সেই অনুযায়ী বডি পাওয়ার পর বেলেঘাটা থানা থেকে তোর কাছে ফোন যায় এনআরএসের মর্গে গিয়ে জয়জিতের বডিটা শনাক্ত করার জন্য। তুই সেখানে গিয়ে বলিস এটা তোর প্রিয় জয়জিৎদার বডি নয়। কেন? ঠিকই বলেছেন স্যার, দাদার বডিটা দেখে আমি চিনতে পারিনি। আচ্ছা স্যার, আপনি যদি জয়জিৎদার ছবি দেখেন, তার সাথে ওই মর্গের পচা গলা
ওই পুড়ে যাওয়া শরীরটার কোনো মিল নেই স্যার, বিশ্বাস করুন কোনো মিল নেই। তাছাড়া জয়জিৎদার পরনে যে পোশাক ছিল ওই বডিটাতে তার কোনো চিহ্নও ছিল না। আমি কি করে আইডেন্টিফাই করতে পারবো বলুন আমার দাদার বডিটা, আপনি বলুন। কিন্তু সবই তো বুঝলাম, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, খুনটা করলো কে, কি বা তার উদ্দেশ্য ছিল? আমিও তো ঠিক এটাই জানতে চাই স্যার, জয়জিৎদাকে খুনটা করলো কে? শুধু জানতেই চাই না, অপরাধীর কঠোর শাস্তি চাই। ওকে অঞ্জন, আমার আবার প্রয়োজন হলে আমি তোকে ডেকে নেব। শিওর স্যার, আপনার যখনই প্রয়োজন হবে আপনি আমাকে ডাকবেন, আমি আসবো স্যার। কারণ জয়জিৎদার খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আপনি বুঝতে পারছেন না স্যার, ওই অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমার জয়জিৎদার আত্মার শান্তি পাবে না স্যার। ওকে অজন, তুই আজকে আয়। কনস্টেবল। ইয়েস স্যার। আসছি স্যার। আয়। তাহলে খুনটা করলো কে? মা বাপি কবে ফিরবে বলো না মা, আমি আবার বাপির সঙ্গে কবে খেলা করব? কতদিন হয়ে গেছে বাপি আমার পিঠে বসিয়ে ঘোরাঘোরা। মা বলো না, তুমি চুপ করে আছো কেন? বাপি কবে ফিরবে? তোকে কি করে বোঝাই শোনা, তোর বাপি যে আর কোনোদিনও তোর সাথে খেলা করবে না রে। তোর বাপি যে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য। মোনালি, তোমাকে বারবার বলেছি, তুমি যদি সব সময় এরকম কান্নাকাটি করো তাহলে ছেলেটাকে দেখবে কে বলো? না, তোমার বাপি ওই দূর আকাশে তারা হয়ে গেছে। তারারা কি কখনো মাটিতে নেমে আসতে পারে বলো? কিন্তু দাদা, যারা আপনার ভাইয়ের এই অবস্থা করলো তারা কি কোনোদিন ধরা পড়বে না? তাদের কি কোনোদিন শাস্তি হবে না? কি বলবো বলো, আমাদের দেশের শাসন ব্যবস্থাটাই তো এরকম। আমি দিনের পর দিন থানার দরজায় দরজায় ঘুরছি, ওরা তো এখনো পর্যন্ত কারোকে ধরতে পারেনি। ওরা বলছে ওরা নাকি কোনো প্রমাণই জোগাড় করতে পারেনি। তাহলে দাদা, আমরা কি কোনোদিনই জানতে পারবো না আমাদের এই পরিণতির জন্য দায়ী কে? আমারও তো প্রশ্ন সেটাই। তাহলে কি বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদবে? আপনারা জানেন, রুমা ঝাওয়ার কিডন্যাপ কেসের আসল সুপারি যে নিয়েছিল সে অলরেডি মিসিং। বাট আমার কাছে অন্য খবর আছে, সে বিহারে পালিয়ে গেছে। ইয়েস স্যার, তবে আমাদের সোর্স অনুযায়ী শরদিন্দু প্রসাদ পলাতক নয়। তবে পরমা আইল্যান্ড থেকে যে মৃতদেহটি পাওয়া গেছে সেটি শরদিন্দুরই। তবে 2-1 দিনের মধ্যে অবশ্য আমরা আইডেন্টিফিকেশন করে নিচ্ছি। দেখুন, এটা যদি সত্যি হয় তাহলে শরদিন্দু প্রসাদ মার্ডার কেস এবং 2004 সালে নারকোলডাঙ্গা খাল থেকে পাওয়া মৃতদেহ, এই দুটো কেসের মধ্যে অদ্ভুত মিল আছে। কারণ দুটো মৃতদেহর মস্তিষ্ক থেকেই বুলেট পেয়েছি। অতএব মার্ডারার দুজনকেই মাথায় গুলি করেছিল। আরেকটি বিশেষ বিষয়,
যে এই মৃতদেহ দুটিকে বিকৃত করার চেষ্টা করা হয়েছিল। আর স্যার দুটো কেসে কিন্তু কোনো অপরিচিত গ্যাংয়ের, আই মিন যাদের বিরুদ্ধে থানায় কিন্তু এর আগে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আর দুটো মার্ডারই খুব কুল ব্রেনে করা হয়েছে। ইয়েস, দিস ইজ কল কোল্ড ব্লাডেড মার্ডার। অতএব আপনারা বুঝতেই পারছেন যে এই কেসের কিনারা করতে গেলে আপনাদেরও মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সমস্ত কিছু প্রমাণ তথ্যাদি হাতে নিয়ে তবেই কাজে নামতে হবে। কেসটা ভালো করে স্টাডি করুন। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আমরা এই কেসের কিনারা করতে পারবো। মিস্টার বোস, আপনি একটা কাজ করুন, আপনি এক্ষুনি নারকেলডাঙ্গা থানায় যান। ওখানে গিয়ে 2004 সালে 6 জুলাই নারকেলডাঙ্গা খালে যে ডেড বডিটি পাওয়া গিয়েছিল, কি নাম ছিল যেন তার? স্যার জয়জিৎ দে। ইয়েস, জয়জিৎ দের কেস হিস্ট্রি আমাকে জানান। আর এই কেসে যে আইও ছিলেন সেটাও আমাকে জানান। আমি ডিডির সাথে আজই কথা বলছি। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, আসুন। মিস্টার কুমার, উনি মিস্টার এস.কে. সেন, এসআই নারকেলডাঙ্গা পিএস। স্যার, ওই কেসটার উনি আয়েছিলেন। ও, বসুন মিস্টার সেন। থ্যাংক ইউ স্যার। প্লিজ সিট ডাউন। হ্যাঁ মিস্টার সেন, আপনাকে যে ব্যাপারে ডেকে পাঠিয়েছিলাম, মিস্টার কুমার আপনার হেল্প চাইছেন একটা কেসের ব্যাপারে। সেই কেসটার অবশ্য আয় ছিলেন আপনি। ও শিওর, বলুন কোন কেসটার কথা বলছেন? মিস্টার সেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে 2004 সালের 6 জুলাই নারকেলডাঙ্গা খালে একটা ডেড বডি পাওয়া গিয়েছিল। ও স্যার, জয়জিৎ দে। ইয়েস, জয়জিৎ দে। এই কেসটার ব্যাপারে আমি একটু আপনার হেল্প চাইছি। নিশ্চয়ই স্যার, আমি হেল্প করার জন্য প্রস্তুত। বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করব। স্যার আপনি কেন বুঝতে চাইছেন না? আমি জয়জিৎদার খুনের ব্যাপারে কিছু জানি না। অঞ্জন, এতদিন তোর সমস্ত কথা বিশ্বাস করে তোকে আমরা কিচ্ছু বলিনি, বাট একটা কথা কি আছে জানিস? অপরাধী অপরাধ করার পর কোনো না কোনো ক্লু ছেড়ে রেখে যায়, আর সেটা ধরতে আমাদের কোনো কোনো সময় একটু দেরি হয়, আবার কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি ধরে ফেলি। তোর ক্ষেত্রে যেমন দেরি হলো, কারণ তোর মতো ব্রিলিয়েন্টদের অপরাধ ধরতে আমাদের একটু সময় লাগে, বাস আমরা সেটা ধরে ফেলি। বলছিলাম তুই নাটক না করে এখন সত্যি করে বলতো, জয়জিৎকে কিভাবে খুন করলি আর কেনই বা খুন করলি? আপনি বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছু জানি না। Stop all this nonsense! তুই সব জানিস, সব। সত্যি করে বল, জয়জিৎকে খুন করে খালের জলে ফেলার সময়
তোর সাথে নিশ্চয়ই আরও কেউ কেউ ছিল, কারণ তোর একার পক্ষে এটা করা সম্ভব ছিল না। কে কে ছিল তোর সাথে? অন্তু অন্তু দাস আর অলোক মাঝি। ইয়েস, অন্তু দাস আর অলোক মাঝি। বিশ্বাস করুন স্যার, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। সত্যি বলছি স্যার, আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করলাম তুই কিচ্ছু করিসনি, কিন্তু এটা তো ঠিক, সেই দিন ঘটনা ঘটার সময় তুই সাথে ছিলি। তোর গাড়িতে করেই জয়জিতের লাশটা নারকেলডাঙ্গার খালে ফেলা হয়েছিল। স্যার, আমি একজন সামান্য মানুষ, গাড়ি চালিয়ে সংসারের খরচ জোগাড় করি। যে যখন গাড়ি ভাড়া চাই আমি গাড়িটা ভাড়া দিই, এটাই আমার জীবিকা স্যার। এতে আমার কি দোষ বলুন স্যার? না, এতে তোর কোনো দোষ নেই। কোনো দোষ নেই। তবে আমার একটা কথার উত্তর দে তো, তোর গাড়িটা যদি কেউ বলে যে আমি মার্ডার করতে যাব, তার জন্য ভাড়া চাই, তাহলে তোর জীবিকার জন্য তোর গাড়িটা কি ভাড়া দিবি? না স্যার, না। ওই অঞ্জনদা আমার কাছে অন্য কারণের জন্য গাড়িটা ভাড়া নিয়েছিল। অঞ্জনদা অন্য কারণের জন্য তোর কাছে গাড়িটা ভাড়া নিয়েছিল। অন্য কারণটা কি কারণ? কিরে? স্যার, ও বলেছিল যে বিহার থেকে ওর একজন বন্ধু কলকাতায় এসেছে। ও কলকাতার কিচ্ছু চেনে না, তাই ওকে কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরাবে। তার জন্য আমার গাড়িটা ভাড়া নিয়েছিল স্যার। বিহারি বন্ধু, বুঝলাম। সেই বিহারি বন্ধুর নামটা কি রে? अंतु तू अब काम कर, तू इधर 1 मिनट रुक। ठीक है दादा। हम अभी आता है। ठीक है। हेलो। हाँ दादा। শোন না, ওই যে বিহারি মালটা দেখছিস, ওই যে দাঁড়িয়ে আছে, ওই যে। আরে ভাই, পেছন ছাড়ছে না, বহুত জ্বালাচ্ছে, বলছে এখন কলকাতা ঘোরাতে হবে। আচ্ছা, আর তুই তো জানিস বস, কেউ কিছু বললে আমি আবার না করে থাকতে পারি না। শোন না। হ্যাঁ বলো। ঠিক, আমারও একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে একটু কলকাতাটা ঘোরা, বুঝলি? আমার একটা জরুরি কাজ আছে, আমি সেরে তোকে ফোন করে তোর গাড়িতে উঠিয়ে যাবো। আরে দাদা, আমি ম্যানেজ করে নিচ্ছি, ঠিক আছে? ওকে। আর শোন, আমার এই 3-4 ঘন্টা মতন লাগবে, বুঝলি? তারপরে আমি তোকে ফোন করে নিচ্ছি, নিয়ে তোর সাথে মিট করছি। ওকে দাদা। ও শোন, ওকে আবার বলিস না আমি যে ইচ্ছে করে ওকে অ্যাভয়েড করে আমার কাজ ছাড়তে যাচ্ছি, বলিস না কিন্তু। আরে দাদা, তুমি নিশ্চিন্তে থাকো। এই জন্যই তো তোর উপর এত ভরসা করি। ডাকি তাহলে ওকে। অন্তু, ইধার আ। হচ্ছে অন্তু, ভালো ছেলে, বিহার থেকে এসছে। হাই।
मैं आलोक माझी। मैं अंतु दास। अंतु सुन, तू 1 मिनट गाड़ी में बैठ। ठीक है। हम अभी आती हैं। ठीक है। हेलो, अंदर बढ़िया। देख अंतु, अभी तेरा उम्र कम है, आगे पूरा लाइफ बाकी है। इसलिए मैं चाहता हूं कि तू सब कुछ सच सच बता दे, जिसमें तेरा ही भलाई होगा। हाँ सर, इसीलिए मैं बिहार से कलकत्ता आया हूँ। जब मेरे पापा ने मुझे फ़ोन करके बताया कि ऐसा ऐसा बात है, तभी मैंने सोचा था कि आपको सब कुछ सच बता दूंगा। अच्छा अंतु, उस दिन क्या क्या हुआ था, सच बता। 4 जुलाई दोपहर करीब 3-4 बजे अंजनदा मेरे पापा के कलकत्ता वाले घर में आए थे। हेलो अंकल। हाँ, अकाउंटेंट मिस्टर ओम प्रकाश दास को ज़रा बुला लेंगे? हाँ, मैं उनका बेटा अंतु बोल रहा हूँ। अच्छा ठीक है। हाँ हेलो पापा, मैं अंतु बोल रहा हूँ। पापा, मैं अपना दोस्त जो अंजनदा है ना, उनके साथ थोड़ा बाहर जा रहा हूँ। नहीं, चिंता मत कीजिए मेरे लिए। अच्छा, अभी रखता हूँ। ठीक है पापा, नमस्ते। चलो दादा। चल। और काफ़ी समय बीत जाने के बाद अंजनदा नहीं आए। अरे ओ अंतु भैया, चाय पीजिए। क्या बात है, बोलो तो। अंजनदा अभी तक नहीं आए। यार होगा कहीं पे अटक गया। हाँ लेकिन आएगा जरूर। और जब तक अंजन भैया नहीं आता है तब तक हम लोग कहीं पे घूम के आते हैं। नहीं, फिर अगर अंजनदा आ गए अपने दोस्तों के साथ तो? अरे यार इतना टेंशन क्यों लेता है? अंजनदा आएगा तो मेरा मोबाइल पर फ़ोन करेगा ना। ठीक है, चलो चाय पीजिए। सर, इस तरह काफ़ी रात होने के बाद करीब 9-10 बजे के आसपास मैंने अंजनदा को एक एसटीडी बूथ से फ़ोन किया। भैया 1 मिनट रुको, मुझे ये बात कुछ ठीक नहीं लग रहा है। मैं एक बार अंजनदा को फ़ोन करके पूछ लेता हूँ कि वो कहाँ पे है। अरे ठीक है अंतु भाई, वो सामने एसटीडी बूथ है ना, हाँ वहाँ से फ़ोन करके तू पता कर लेना। ठीक है, ठीक है, चलो। हेलो। हेलो अंजनदा, मैं अंतु बोल रहा हूँ। हाँ अंतु, बोल। क्या दादा, आप मेरे को गाड़ी में बिठा के कहाँ चले गए? हाँ वो बात क्या ना, ज़रा 1 मिनट फ़ोन होल्ड कर। हाँ 1 मिनट फ़ोन होल्ड कर। ड्राइवर भाई, টয়লেট যেতে হবে, একটু গাড়িটা সাইড করুন না। বস, একটু টয়লেট যাচ্ছি। হ্যাঁ
क्या दादा क्या बोल रहे हो आप? हेलो दादा। नहीं नहीं, वो मैं मेरा ड्राइवर को बोल रहा था, तू बोल। दादा अभी तो काफी रात हो गई है, मैं अपने घर वापस लौट जाता हूँ। नहीं नहीं सुन, मैं अभी आ रहा हूँ। वो क्या है, वो मेरा एक दोस्त है, हाँ, उनको अचानक तबीयत खराब हो गई, इसलिए उनको लेकर मैं डॉक्टर के पास चला गया था, इसलिए देर हो गई। हाँ सुन, मैं अभी आलोक को फ़ोन करता हूँ और 5 मिनट के अंदर हम मिलता भी हूँ, ठीक है ना? ठीक है दादा, आप जल्दी करो, बहुत रात हो गई है। नहीं नहीं अंतु, तू टेंशन मत कर यार। हाँ मैं अभी आलोक को फ़ोन करता हूँ, ओके? দাদা আপনি নেমে যান, আমি যাব না। হ্যাঁ এই তুমি কি ইয়ার কি পেয়েছো নাকি? হ্যাঁ ট্যাক্সিতে তুলে এখন বলছো যাবো না? দূর মশাই, আপনার বন্ধু কখন পেশাব করতে গেছে, 10 মিনিট হয়ে গেছে, এখন আসার নাম নেই। ইয়ার কি আমি করছি, আপনারা করছেন অনেকক্ষণ ধরে। অত কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে ছেড়ে দিন, আমাকে ভাড়া দিতে হবে না। हाँ आलोक। হ্যাঁ অঞ্জন দা বলো। আরে কি রে অঞ্জন, তুই ছোট করতে গিয়ে একদম বড় করে চলে এলি, কোথায় গেছিলি বস? দাদা এটা জরুরি ফোন এসেছিল, তাই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল। তোর আক্কেল জ্ঞান বটে আর, ড্রাইভারটা খোঁচে মোচে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল, এখন এত রাতে ট্যাক্সি পাওয়া কি চারটিখানি কথা? দাদা জজিদা শোনো না, তুমি টেনশন করো না, আমি চলো, কত রাত হয়েছে এখন, চলো 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 আমার সাথে চলো, চলো একটা কিছু পেয়ে যাবো, চলো সামনে চলো, চলো চলো চলো, এই তো সামনে চলো, কিছু একটা গাড়ি পেয়ে যাবো। দাদা তুমি এখানে? আরে তো জয়জিৎ দা, তোমায় বলেছিলাম না হ্যাঁ যে ঠিক একজনের সাথে দেখা হয়ে যাবে। দেখো অলোক এসে গেছে। অলোক তুই আমাকে আর জয়জিৎ দাকে একটু বাড়ি পৌঁছে দিবি না? আরে দাদা উঠে পড়ো, উঠে পড়ো, আমি ছেড়ে দিচ্ছি। लेकिन दादा मैं अभी कहाँ जाऊँ? कहाँ जाएंगे? अभी हम घर जाएंगे और कहाँ जाना है?
भैया से मिलो, ये है मेरा दोस्त काम दादा জয়জিৎ দা। হ্যাঁ জয়জিৎ দা, দাদা এ হচ্ছে অন্তু মেরা দোস্ত। হ্যাঁ ও বিহার থেকে এসছে। গুড বাই গুড বাই। আলোক গাড়ি রোক, গাড়ি থামা। আলোক, আরে জয়জিৎ দা, আরে নেশাটা একদম ছুড়ে গেছে তো। এই শোনো শোনো বস, আমার কাছে একটা ছোট মাল আছে। হ্যাঁ 1 2 3 4, চলো আমরা 4 জনে মিলে ছোট্ট করে মেরে দিই। আমি বাড়ি যাবো, আমি খাবো না রে, আমার বাড়ি ফিরতে হবে রে। আমি খাবো না। আরে ছাড়ো তো, একটা ছোট মাল 4 জনে করে গেলে কি হবে? আরে একটা ছোট মাল 4 জনে মিলে গেলে কিচ্ছু হবে না। এই গাড়িতে জল ফল কিছু আছে না? এটা কিনে নেবো মিনারেল ওয়াটার, বল। হ্যাঁ দাদা আছে, এই তো গাড়িতে জল আছে, ঠান্ডাই আছে। এ না এই তো দাদা প্লাস্টিকের গ্লাস আছে। গ্লাসও নিয়ে এসছিস? দরকার হলে নিয়ে নাও। বেটা তৈরি হয়ে গেছিস? হ্যাঁ বেটা তৈরি। একটু কড়া করে বানাও। কড়া? ধর ধর। Look. Chop. Jojida. তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এই ব্যবসাটাতে আমি কিছুতেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছি না। तू कहाँ भागने लगा? हाँ? ज्यादा चालाकी मत कर। मैं जो बोल रहा हूँ ऐसे ही काम कर, नहीं तो ऐसे ही हालत होगा, समझा? चल दर्जी बंद कर, चल दर्जी बंद कर। क्या है हाँ করে কি দেখছিস? হ্যাঁ গাড়ি চালা চল।
অনেক গাদ্দারি করেছো তুমি, অনেক গাদ্দারি করেছো। অলোক। হ্যাঁ দাদা। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে দাদা। এরপর দেরি হয়ে গেলে কিন্তু সবাই একসাথে কেস খেয়ে যাব। আর মাথায় রাখিস, তোর গাড়ি কেস খেলে কিন্তু সবার আগে তুই খাবি। হ্যাঁ, তাই যা বলছি তাড়াতাড়ি কর। ওই ওদিকের গেটটা খোল, জয়জিৎদার বডিটা বার কর। চল। বল। চল। নামাচ্ছি। চল। তাড়াতাড়ি কর। চল। আলোক। হ্যাঁ দাদা। গাড়ি থামা। এখানে কাজ করা যাবে না, গাড়ি ঘুরিয়ে নে এখান থেকে। ঠিক আছে দাদা, ঠিক আছে।
মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবারে হাত মুখ ধুয়ে নি, চল চল। হাত মুখ ধোবে? হ্যাঁ, হাত মুখ ধুয়ে এগুলো চেঞ্জ করবে কোথায়? আরে ইয়ার কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা করা যায়। চল 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 চল, আয়। उसके बाद हम लोग फूलबागान पहुँचे। फिर अंजनदा ने वो बंदूक वाला बैग राजदा को देने के लिए बोला। राजदा, 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 কি চাই? आपका नाम राजदा है? हाँ, किंतु ये भोर 3-4 समय की दरकार? मुझे अंजनदा ने भेजा है ये बैग आपको देने के लिए। दाঁড়াও, দরজাটা খুলি। ঠিক আছে, যাও। ठीक है दादा, चलता हूँ मैं। दादा, दे दिया ना? हाँ दादा। सुन, अभी तेरे को मैं घर पर छोड़ देता हूँ। जो कुछ तो दिखा, ये जो काम किया, सब कुछ दिमाग से बाहर फेंक देना। किसी को कुछ मत बोलना, और कल सुबह होते ही बिहार भाग जाना। तेरा अपना घर मम्मी के पास। हाँ? आलोक। हाँ दादा। चल, माकड़ाटाके बाड़ीते पौঁছে दी। अच्छा, আপনি তো অমিত সাহা ওরফে রাজ? हाँ सर। আচ্ছা রাজবাবু, আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপনি আমাকে একটা কথা বলুন তো, এরকম একটা জঘন্য অপরাধের সঙ্গে আপনি নিজেকে কি করে জড়ালেন? আপনি ভুল করছেন স্যার, আমি কোনোভাবে এর সঙ্গে যুক্ত নই। তাহলে সেই দিন ভোর রাতে ঘটনা ঘটার পর অঞ্জন আপনার কাছে কি রাখতে দিয়েছিল? স্যার, আমি ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমার সমাজে একটা পরিচিতি আছে। ফুলবাগান বাগুইহাটি অঞ্চলে আমি স্যার রাজনীতি করি। যুব সংগঠন করার সুবাদে এলাকার যুবকদের সঙ্গে আমার স্যার খুব ভালো সম্পর্ক। রাত বিরাতে অঞ্চলের মানুষ বিপদে পড়লে আমাকে ডাকলে পায়। তাই সেদিন ভোর রাতে আমাকে ডাকতে
আমি দরজা খুলে দিই স্যার। একটা ছেলে অঞ্জনের নাম করে স্যার আমাকে একটা ব্যাগ দিয়ে চলে যায়। যেহেতু আমি অঞ্জনকে ব্যক্তিগতভাবে চিনতাম, এলাকার শিক্ষিত ভদ্র ছেলে হিসাবে ব্যবসা করে নিজে বড় হওয়ার চেষ্টা করছে, তাই স্যার আমি ব্যাগটা নিয়ে চলে যাই। বাহ 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 বাহ, আপনি ব্যাগটা নিয়ে নিলেন? হ্যাঁ রাজবাবু, ব্যাগটার মধ্যে কি কি ছিল? স্যার পরদিন যখন আমি ব্যাগটা খুলি দেখতে পাই তার ভিতরে একটা রিভলভার আর কিছু গুলি। যেহেতু আমি প্রত্যক্ষ রাজনীতি করি এবং সমাজে একটা সুনাম আছে, তাই ওই আর্মস আমার বাড়িতে রাখা বিপজ্জনক মনে করে আমি বাগুইয়াটি অঞ্চলে একটি জলা জঙ্গলে ফেলে দিই স্যার। বুঝলাম। মিস্টার বস। ইয়েস স্যার। সেই রাতে অলোকের যে গাড়িটা ব্যবহার করা হয়েছিল সেটি ইমিডিয়েট সিজ করার ব্যবস্থা করুন। ওকে স্যার। আর গাড়িটি ফরেন্সিক এক্সাম করার জন্য ইমিডিয়েট ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠাবার ব্যবস্থা করুন, কারণ ঘটনাটি অনেক দিন পুরনো তো। ইয়েস স্যার, আমি গাড়িটা আজই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠিয়ে দিচ্ছি। তো রাজবাবু, আপনাকে একবার আমাদের সঙ্গে একটু যেতে হবে, কারণ আপনি ব্যাগটি কোথায় ফেলেছেন সেটা একটু দেখিয়ে দেবেন। হ্যাঁ স্যার নিশ্চয়ই, চলুন। চলুন। স্যার স্যার কোথায় ফেলেছিস? আমি স্যার ব্যাগটা ওই ওই জায়গাটা ফেলেছিলাম স্যার। কোথায়? ঠিক ঠিক ওই জায়গাটা স্যার, ওই জায়গাটা। মিস্টার বস। ইয়েস স্যার। দেখুন তো ওখানে একটা ব্যাগ পাওয়া যায় কিনা। ওকে স্যার। এই চলো। স্যার এই ব্যাগটা জঙ্গল থেকে পেলাম। দেখুন তো ওর মধ্যে কি আছে। ওকে স্যার। স্যার ব্যাগ থেকে এই গুলিগুলো পাওয়া গেল। স্যার এই রিভলভারটাও পাওয়া গেছে। ঠিক আছে, ওগুলো সিজ করে গাড়িতে তুলুন। এগুলোকে সিজ করে গাড়িতে তুলে রাখো। চলো। অঞ্জন, তুই তো গভীর জলের মাছ রে। আর একটা কথা কি জানিস, তুই যদি গভীর জলের মাছ হোস, আমি কিন্তু জাত শিকারী। আমার না ওই মাছগুলোকে খেলিয়ে খেলিয়ে ধরতে ভীষণ ভালো লাগে। ব্রিলিয়েন্ট অঞ্চল, ব্রিলিয়েন্ট। ইউ আর এ গুড অ্যাক্টর। এতদিন সুন্দর অভিনয় করে তুই আমাদের একেবারে ঘোল খাইয়ে ছেড়েছিস।
তবে কি জানি সঞ্জন, সত্যিটা বড় নিষ্ঠুর। একদিন না একদিন সেটা ঠিক বেরিয়ে আসবে, হয় একটু আগে নয় একটু পরে, বাট সত্যের জয় হবেই হবে। তাই বলছিলাম ৩২ জনের জবানবন্দি থেকে আমরা যে তথ্য প্রমাণ হাতে পেয়েছি, তাতে করে আইনের চোখে তোকে অপরাধী করতে আমাদের জাস্ট মোর দ্যান এনাফ। ইয়েস, মোর দ্যান এনাফ। সেদিন জয়জিতের মাথার থেকে যে গুলিটা বের করা হয়েছিল, সেই গুলিটার সাথে তোর রাজার কাছে রাখা বন্দুকের গুলির সাথে হুবহু মিলে গেছে। তাছাড়া সেদিন অলোকের গাড়ি করে যে ঘটনাটা ঘটিয়েছিল, তারপর গাড়িটাকে ধুয়ে মুছে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলি, কিন্তু দেখ শেষ রক্ষা করতে পারলি না। ফরেন্সিক এক্সাম করার সময় গাড়ির ৩ নম্বর লোয়ার থেকে জয়জিতের রক্তের নমুনা এবং গান পাউডার পাওয়া গেছে। অতএব বুঝতেই পারছি সঞ্জন, আমরা যদি মনে করি কোনো ক্রাইম ধরব, তাহলে কিন্তু সেটা আমরা ধরবই, পৃথিবীর যে প্রান্তেই হোক। এমনকি মাটির নিচেও যদি থাকে না, ঠিক খুঁড়ে বের করব। তাহলে তো তুই স্বীকার করেই নিলি তুই এই অপরাধটা করেছিস। আচ্ছা অঞ্জন, আমার খুব জানতে ইচ্ছে করছে, তোর মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এইরকম একটা ঘৃণ্য অপরাধের সঙ্গে কি করে নিজেকে জড়িয়ে ফেললি? শুনবেন কি দরকার? ছাড়ুন না, ছেড়ে দিন। দেখুন, আমি যখন সব অপরাধ আমার স্বীকার করে নিয়েইছি, আপনিও যখন সব তথ্য প্রমাণ খুব সুন্দর করে জোগাড় করেছেন, তখন আর এইসব পুরনো কথা ভেবে কি হবে? জানি কোনো লাভ নেই, তবুও আমার জানতে ইচ্ছে করছে, তোদের মতো ব্রিলিয়ান্ট ছেলেরা, যাদের সামনে ব্রাইট ফিউচার, তোরা নিজেদেরকে কিভাবে এরকম একটা ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িয়ে ফেললি? কে বলেছে? কে বলেছে যে আমার ব্রাইট ফিউচার ছিল? স্যার, আমার ফিউচারে সেদিনই অন্ধকার নেমে এসেছে, যেদিন আমার এই ছোট্ট দুটো হাতে ধরে থাকা আমার বাবা মার সম্পর্কের মধ্যে ভাঙন হয়। জানেন স্যার, বাবা মায়ের ডিভোর্সের পর থেকে না, আমার মনের মধ্যে কেমন যেন একটা হিংসা, একটা অভিমান দানা বাঁধতে শুরু করেছে আমার চারপাশে। হ্যাঁ, আমার চারপাশে যখন বন্ধুদের দেখতাম না যে তারা খুব ভালো আছে, একটা সুখী পরিবার, আমার মনের সংগোপনের সেই ধিকি ধিকি বেড়ে ওঠা আগুনটা দ্বিগুণ তেজে চলতে থাকত। মনে হতো প্রচুর পয়সা, প্রচুর পয়সা চাই, যেটা দিয়ে আমি সারা পৃথিবীর মুখ বন্ধ করে দেব, সারা পৃথিবীর সুখ আমি নিজের মুঠোয় আনবো, শুধু আমার জন্য, আমার সংসারের জন্য আমি সুখ কিনবো শুধু পয়সা দিয়ে।
অবশেষে 2000 সাল, জয়জিৎদা আমাকে হাত ধরে পুলকারের ব্যবসায় ঢোকায়। সেই শুরু। জানেন স্যার, আস্তে আস্তে যখন ব্যবসায় ঢুকতে থাকলাম না, দেখলাম অনেক পয়সা, প্রচুর পয়সা। তখন আমার মাথায় এলো যে ধরুন আমি যদি ফুলবাগান, সল্টলেক, বেলেঘাটা, এই টোটাল অঞ্চলটা শুধু আমি রাজ করি, আমি, তাহলে সব এরিয়াটা আমার দখল। কিন্তু ওই সাথে সাথে এটাও মাথায় এলো, আমার এই সুখের পথে প্রথম এবং প্রধান বাধা জয়জিৎদা। ওকে সরাতে হবে। পরে মনে হলো যে ওকে সরাতে হবে। ওকে যদি সরিয়ে দিই তাহলে এই পুরো অঞ্চলটা আমার দখলে, অঞ্চলের দখলে। প্রচুর পয়সা চাই স্যার, প্রচুর পয়সা। বড় লোক হতে হবে, ইয়েস, বড় লোক হতে হবে, তাই প্রচুর পয়সা চাই। তাই জন্য আমি জয়জিৎদাকে খুন করেছি। আমি জয়জিৎদাকে খুন করেছি, আমি জয়জিৎদাকে খুন করেছি। গুঞ্জনকে আপনার হত্যা সাক্ষ্যলোক এই অপরাধে তো দোষী সাব্যস্ত করেছে এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। এবং আমার যতটুকু মনে 20,000 টাকা বোধহয় জরিমানা করেছিল, অনাদায়ের 6 মাস জেল। এবং সাক্ষ্যলোপের জন্যে, সাক্ষ্যলোপটা হচ্ছে অনেকে বোঝে না, সাক্ষ্যলোপটা হচ্ছে এই যে মারার পরে ডেড বডিটাকে ব্যাগের মধ্যে পুড়ে জলের মধ্যে ফেলে দেওয়া, তার মানে তার অপরাধটাকে সে লুকাতে চেয়েছিল। এই জন্য আমাদের একটা ধারা আছে 201 সাক্ষ্যলোপ বা তথ্যলোপ, সেই ধারাতে ওনাকে 7 বছর সাজা দিয়েছে এবং তার 4,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাস জেল। যে অস্ত্রটাই করে মারা হয়েছিল, সেই অস্ত্রটা যেহেতু গুঞ্জনের থ্রু দিয়ে অমিতাভ সাহার কাছে গেছিল, সুতরাং ধরেই নেওয়া হচ্ছে প্রথমত অস্ত্রটা গুঞ্জনের কাছেই ছিল। সেই জন্যে আপনার আর্মস অ্যাক্টের যে 25 ধারা, তাতে 3 বছরের সাজা, 4,000 টাকা জরিমানা, অনাদায়ে বোধহয় 5 মাস জেল। আর অস্ত্রটা ব্যবহার করেছিল, অর্থাৎ সেই অস্ত্র দিয়ে বিশ্বজিৎকে খুন করা হয়েছিল, এই সিদ্ধান্তে এসেছে লালডেট কোর্ট, যার জন্যে সেখানে আপনার অস্ত্র ব্যবহার করার জন্যে 3 বছরের জেল এবং 4,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাস জেল। আর অমিতাভ সাহার ক্ষেত্রে হচ্ছে যেহেতু সেই আর্মসটা অ্যাকসেপ্ট করেছিল, রেখেছিল, সেই জন্য 3 বছরের জেল এবং 4,000 টাকা জরিমানা, ওনাদের 5 মাস। আর যেহেতু অস্ত্র যেটা দিয়ে বিশ্বজিৎ মারা হয়েছিল, যেহেতু সেইটাকে লুকিয়ে রাখা হয়েছিল যাতে কেউ খুঁজে না পায়, সেটাকেই বলা হচ্ছে তথ্য লোপ বা সাক্ষ্য লোপ। সেই জন্য তাকে 3 বছরের সাজা, 4,000 টাকা জরিমানা, ওনাদের 3 মাস জেল।